আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবারে ডিগ্রি থার্ড ইয়ারে 25/11/2024 সালে পরীক্ষা দেবা, তোমাদের জন্য আজকে গ্রামার পার্টির যে অংশ পাংচুয়েশন ক্লাস 2, আশা করি আজকের যে ক্লাসটি করাবো এই ক্লাসটিতে আমি কিছু রুলস দেখাবো। এই রুলস এর উপর ডিপেন্ডস করে আমি সহজ উপায়ে তোমাদের প্যাসেজ আকারে একেবারে প্র্যাকটিস করাবো। আশা করি আজকের এই ক্লাসটি দেখলে তোমাদের ট্রান্সলেশনে কোনো প্রকার সমস্যা থাকবে না। তো এই জন্য তোমরা যারা নতুন, শুরুতেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমি এখানে দিয়েছি, দেখো, পাংচুয়েশন ক্লাস 2 আজকের ক্লাসে যথেষ্ট। আমি এই কথাটি কেন বলতেছি, তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটি দেখো তাহলে ইনশাল্লাহ ক্লাস শেষে তোমরা উত্তর পেয়ে যাবা। তো আমি এখানে দিয়েছি, দেখো, বাক্যের শুরুতে যেমন আমরা যদি দেখি ভার্ব am, is, are, was, were, have, has, had, এরপরে যদি আমরা দেখি মডাল ভার্ব যেমন ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, তারপরে যদি দেখি আমরা বাক্যের শুরুতে ডাব্লিউএস কোশ্চেন যেমন হোয়েন, হোয়াট, হাউ, হোয়ার ইত্যাদি যদি থাকে তাহলে আমরা অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ঠিক আছে? যেমন আমি তোমাদের এখানে এক্সাম্পল দিয়েছি একটা, দেখো এখানে এক্সাম্পলটা দিয়েছি, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তার মানে আমি কি বলেছি যে বাক্যের শুরুতে এখানে কি রয়েছে আমরা সেটি দেখব। বাক্যের শুরুতে রয়েছে এখানে ভার্ব। ঠিক আছে? ভার্বটা কি? এটা হচ্ছে হ্যাভ। হ্যাভ হচ্ছে একটা ভার্ব, আর যেহেতু ভার্ব রয়েছে হ্যাভ, সুতরাং আমরা এই বাক্যের শেষে অবশ্যই ফুল কি প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ঠিক আছে? এটাই বিষয়টা মনে রাখবা যে বাক্যের শুরুতে যদি সাহায্যকারী ভার্ব অথবা মডাল ভার্ব অথবা ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে তোমাদেরকে বাক্যের শেষে সর্বদা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আমি সেকেন্ড এক্সাম্পল দিয়েছি এখানে, দেখো সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে হোয়াট আর ইউ ডুইং। দেখো বাক্যের শুরুতে রয়েছে হোয়াট। হোয়াট কি? হোয়াট হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চেন, আর এই ডাব্লিউএস কোশ্চেন শুরুতে থাকা মানেই তোমাদেরকে অবশ্যই শেষেও কি ডাব্লিউএস চিহ্ন বসাতে হবে। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আসি আমরা, দেন, দেয়ারফর, হাউএভার, দোস, ইনডেড, নেভার, নেভারলেস, বিসাইড, মোরওভার। এছাড়া অ্যাডভার্ব কোন বাক্যের মধ্যে থাকলে পরেও আগে কি কমা বসে। ঠিক আছে? এছাড়া তোমরা যদি দেখো যে ইএস অথবা নো আছে, ইএস এর পর অবশ্যই কমা বসাতে হবে এবং নোর পরে কমা বসাতে হবে। ঠিক আছে? আমি আবার বলতেছি, দেন, দেয়ার পর কে, হাউএভার, দোস, ইনডেড ইত্যাদি যদি থাকে, অথবা কি থাকে, কোনো অ্যাডভার্ব যদি থাকে, তাহলে কি করতে হবে তোমাদেরকে ওই বাক্যের শেষে কমা বসাতে হবে। ঠিক আছে? এরপর ইএস অথবা নো থাকলে নোর পরে তোমাদেরকে কমা বসাতে হবে। ঠিক আছে? যেমন আমি এখানে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি আই। আই এর পর আমরা কমা বসিয়েছি। ঠিক আছে? এরপর কি করেছি, দেয়ার পর, দেয়ার পর পরে কমা, প্রেয়ার হোক কমা, দ্যাট ইউ উড গ্রেন্ট মাই প্রেয়ার, ফুল স্টপ। তার মানে এই যে এটা হচ্ছে জোড়া জোড়া শব্দ। ঠিক আছে? সম্বোধন করতে কমা বসে। আমি এক্সাম্পল দিয়েছি, দেখো কোথায় কমা বসে আর কোথায় ফুল স্টপ বসে। ঠিক আছে? এখানে দেখো রাকিব রিড এ বুক, রাকিব বই পড়ে, এটি হচ্ছে অ্যাসার্টিভ, বিবৃতিমূলক। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ পাও এবং যদি বাক্যের শুরুতে কোন সাহায্যকারী ভাব না থাকে এবং ডাব্লিউএস কোশ্চেন না থাকে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই বাক্যের শেষে ফুল স্টপ বসাবা। তো আমি এখানে ফুল স্টপ বসিয়ে দিয়েছি, কেননা এটি হচ্ছে হাবোধক বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে কি সর্বদা সত্য কথা বলে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ
সে সর্বদা সত্য কথা বলে। এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা ফুল স্টপ বসে। এরপর দেওয়া আছে দেখো, মে আল্লাহ ব্লেস ইউ। তার মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে সর্বদা কি সাহায্য করে। তাহলে এটি হচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স, আর অপারেটিভ সেন্টেন্সের শেষে কি বসে? ফুল স্টপ বসে। মনে রাখবা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা কি বসে? ফুল স্টপ বসে। এরপরে আসি, দেখো পরস্পর দুটি স্থানের নাম যুগল শব্দ জোড়া জোড়া কাউকে সম্বোধন করলে সবচেয়ে কম সময় থামার জন্য প্রারম্ভিক শব্দ, তারিখ ও সাল পৃথক, ট্যাগ কোশ্চেন ইত্যাদির পরে কমা বসাতে হয়। মনে রাখবা, পরস্পর দুটি স্থানের নাম যুগল শব্দ জোড়া জোড়া কাউকে সম্বোধন করলে সবচেয়ে কম সময় থামার জন্য প্রারম্ভিক শব্দ, তারিখ ও সাল পৃথক করা, ট্যাগ কোশ্চেন ইত্যাদির পরে কমা বসাতে হয়। যেমন আমি এখানে দিয়েছি, দেখো কাশেম, করিম, জামাল। এখানে অনেক কয়টি নাম আছে। কাশেম, কাশেমের পরে কমা, করিমের পরে কমা, জামালের পরে কমা, মুন্নের পরে কমা বসতো যদি এখানে কি কনজাংশন না থাকতো। যেমন কনজাংশন হচ্ছে এন্ড, বাট, অর, এই তিনটা হচ্ছে কনজাংশন। তো এখানে কনজাংশন এন্ড রয়েছে, সুতরাং এখানে কমা বসার দরকার নেই। সুতরাং মুন্না এন্ড সাদি আর মাই ডিয়ার স্টুডেন্ট। এখন এখানে আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো না প্রশ্নবোধক চিহ্ন বসাবো? সেটি দেখবো। যে যদি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয় তাহলে দেখবো যে সেন্টেন্সের শুরুতে আসলে আমাদের সাহায্যকারী ভার্ব আছে কিনা, কিংবা ডাব্লিউএস কোশ্চেন আছে কিনা, ঠিক আছে, কিংবা মডাল অক্সিলারি ভার্ব আছে কিনা। তো এখানে দেখো একটিও নেই, সুতরাং বাক্যটি হচ্ছে অ্যাসার্টিভ, আর এই জন্য আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসিয়েছি। ঠিক আছে, এরপর দেখো অল ম্যান হাই অ্যান্ড লো। আমি বলেছি যে জোড়া জোড়া শব্দ, ঠিক আছে, যেমন অল ম্যান হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পুর অ্যাটেন্ডেন্স দ্য মিটিং। দেখো অল ম্যান কমা বসাতে হবে, এরপর হাই অ্যান্ড লোর পরে কমা বসাতে হবে, রিচ অ্যান্ড পুর, ঠিক আছে। রিচের পরে অ্যান্ড হচ্ছে কনজাংশন, সুতরাং আমাদেরকে আর বসাতে হবে না। এরপরে আমরা সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসিয়েছি, কেননা এটি হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। 3 নম্বরে দেখো, এখানে বলা হচ্ছে যে মিস্টার কামাল, দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ, ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখো 3 নম্বরে মিস্টার কামাল, দেখো কাউকে সম্বোধন করতে যদি হয় তাহলে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করা যায়। যেমন মিস্টারের পর ফুল স্টপ বসাতে হয় এবং এর শেষে কমা বসাতে হবে, কেননা এখানে দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ আছে। এই দ্য প্রিন্সিপাল অফ ঢাকা কলেজ এটা হচ্ছে কাউকে সম্বোধন করা হচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা কম সময় থামার জন্য এখানে কমা বসালাম। ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন ভদ্রলোক বা সৎ ব্যক্তি। এই বাক্যটি হচ্ছে হ্যাবোধক, সুতরাং আমরা শেষে ফুল স্টপ বসিয়েছি, ঠিক আছে। এরপরে দেখো দেন, দেয়ারফর, হাউএভার, দোস, ইনডেড, নেভারথলেস, বিসাইড, মোরওভার, অ্যাডভার্ব কোন বাক্যে থাকলে পূর্বে ও পরে কমা বসাতে হয়। ইয়েস অথবা নো এই শব্দ দুটির পরে অবশ্যই আমাদের কমা বসাতে হয়, মনে রাখবা। আরেকটি জিনিস দেখো, প্রত্যেক সেন্টেন্স এর প্রথম ওয়ার্ড প্রপার নাউন, যেমন বার, মাস, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা, আই যেমন আমি অর্থে, উপাধি, অ্যাব্রিভিয়েশনস, চিঠিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপসাধনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসে। মনে রাখবা এটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই নিয়মটা দিয়ে তোমাদের প্রত্যেক বছরের ডিগ্রিতে কি পাংচুয়েশন আসে। এটা কমন, 100% এই নিয়মটা তোমাদের জন্য কমন থাকে, ঠিক আছে। এই নিয়মটা তোমাদের থাকবেই। প্রত্যেক সেন্টেন্সের প্রথম
ওয়ার্ড, প্রপার নাউন, বার, মাস, পাহাড়, পর্বত, বিখ্যাত বা ঐতিহাসিক ঘটনা। আমি, যেমন আই অর্থে আমি, উপাধি, অ্যাব্রিভিয়েশন, চিঠিতে সম্বোধন করতে, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, উপসাধনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদি ওয়ার্ডের আগে ক্যাপিটাল লেটার বসাতে হয়। ঠিক আছে, তো আমরা এখন একটা এক্সাম্পলে যাব। এখানে দেখো আরেকটি জিনিস আমি তোমাদের, এক্সক্লেমেটরি সেন্টেন্স এর শেষে, ইন্টারজেকশনের শেষে নট অফ এক্সক্লেমেশন বসে, অর্থাৎ অনুজ্ঞা সূচক অনেক সময় আবেগ। যেমন এখানে বলতেছে হোয়াট এ ফুল আম, আমি কি বোকা, আমি কি বোকা, এই যে একটা আশ্চর্য। সুতরাং এখানে এই এক্সক্লেমেটরি চিহ্ন বসানো হয়েছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আসলে তোমাদের প্র্যাকটিস করাবো ডিরেক্টলি। আশা করি প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবা। তো আমি টপ 4 পাংচুয়েশন সাজেশন এখানে দিয়েছি। ঠিক আছে, তোমাদের ডিগ্রিতে মূলত ইনভাইটেড কমার উপর যে তোমাদের পাংচুয়েশন গুলো, এগুলো আসে না। ঠিক আছে, তোমাদের সাধারণ যে পাংচুয়েশন গুলো সেগুলোই মূলত ডিগ্রিতে এসে থাকে, এগুলো আসবে। আর এগুলো যদি প্র্যাকটিস করো তো ইনশাল্লাহ তোমাদের এগুলো থেকেই কমন থাকবে, আর সেম উপায়ে তোমরা এরকমই পাবা। ঠিক আছে, তো আমি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2007 এটি করাচ্ছি। দেখো, তো এখানে আমি দিয়েছি ডেথ ইজ ইনভাইটেবল, এভরিবডি নোস ইট, ইস্ট এভরিবডি ফরগেট ইট ফর দ্য নেসেসিটি অফ লাইফ। দেখো আমি ডাইরেক্টলি পড়লাম, এখানে কোন অর্থ পেলাম না। এই যে অর্থ পেলাম না, এই অর্থ যাতে আমরা বুঝি, ঠিক আছে, এই জন্যই কিন্তু পাংচুয়েশন বা বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়। তো আসলে আমরা এখন বিরাম চিহ্নগুলো সঠিক জায়গায় ব্যবহার করি। তোমাদের প্যাসেজে যখন পাংচুয়েশনের অ্যান্সার করবা, অবশ্যই প্রথম অক্ষরটি, সেন্টেন্সের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার দিতে হবে। তো এখানে ডিটা রয়েছে স্মল লেটার, সো এখানে ডিটা ক্যাপিটাল লেটার করলাম। ইজ ইনভাইটেবল, ঠিক আছে। দেখো তোমরা এখন বলো যে স্যার আসলে আমরা বাক্যটি যে শেষ, আমরা এই বাক্যটি শেষ কিভাবে বুঝবো, যে এখান থেকে ফুল স্টপ বসবে বা প্রশ্নবোধক চিহ্ন বসবে বা এনি আদার্স। ঠিক আছে, তো দেখো তোমরা অবশ্যই নতুন সাবজেক্ট অথবা নতুন যদি ভাব পাও, ঠিক আছে, তাহলে বুঝবা যে বাক্যটি সেখানে শেষ। এছাড়া এভরিবডি, এভরিওয়ান, ইস্ট এগুলো যদি তোমরা পাও, সামবডি, সামওয়ান, তাহলে বুঝবা যে বাক্যটি এখানে শেষ। ঠিক আছে, তো এখানে দেখো ডেথ ইজ ইনভাইটেবল, এভরিবডি রয়েছে, তার মানে এভরিবডি যেহেতু এখানে রয়েছে, আমরা বুঝেছি যে বাক্যটি এখানেই শেষ। সুতরাং এখানে একটা কি বসাবো, যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ, ফুল স্টপ বসাবো। আর যদি এখানে আমাদের বাক্যের শুরুতে যদি থাকতো ইজ, তাহলে কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হতো। ক্লিয়ার? আচ্ছা, এরপর এভরিবডি যেহেতু এখানে রয়েছে, এভরিবডিটা এটা আমাদেরকে অবশ্যই বড় হাতের করে দিতে হবে। এভরিবডি নোজ ইট, এই যে এরপরে আছে ইট, ইট, ঠিক আছে, ইট রয়েছে, সুতরাং আমাদের বুঝতে হবে যে বাক্যটি এখান থেকে শেষ। সুতরাং এখানে আমাদের একটা ইটের পরে ফুল স্টপ বসাতে হবে। ঠিক আছে, এরপর আবার যে এখান থেকে বাক্যটা আমরা শুরু করলাম, এই বাক্যটার কি প্রথম অক্ষরটি আমাদেরকে বড় হাতের করে দিতে হবে। ইট এভরিবডি, যেহেতু এভরিবডি একটা সাবজেক্ট, ইয়েটও এখানে সাবজেক্ট হিসেবে ভূমিকা রাখতেছে। ডাবল সাবজেক্ট হলে এখানে পরের এভরিবডিতে প্রথম অক্ষর বড় হাতের হবে না। ঠিক আছে, এখানে ইট এভরিবডি ফরগেট ইট ফর দ্য নেসেসারি অফ লাইফ এগেইন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এখানে কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি এই যে এগেইন পেয়েছি। আমরা জানি যে এগেইন সামওয়ান সাবজেক্ট রূপে ভূমিকা রাখে, সুতরাং আমাদের বুঝতে হবে যে বাক্যটি এই নেসেসারিটি অফ লাইফ এখান থেকে শেষ।
আর আমরা এখন দেখব যে এই বাক্যটি শুরুতে কোনো সাবজেক্ট কোনো ভার্ব বা কোনো ডাব্লিউএইচ কোশ্চেন আছে কিনা। তো এখানে ডাব্লিউএইচ কোশ্চেন শুরুতে নেই এবং কোনো মডাল ভার্ব বা কোনো ভার্ব সরাসরি নেই, সুতরাং আমাদের এটা ফুল স্টপ এখানে বসাতে হবে। তো আমরা এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপর যেহেতু এখানে বাক্যটি শুরু করব, সুতরাং এখানে এটা আমাদের বড় হাতের করে দিতে হবে, ঠিক আছে। এরপর দেখো, এগেইন সামওয়ান বিকাম ইমমর্টাল বাই ওয়েলকামিং দ্য ডেথ উইথ স্মাইলিং ফেস। দেখো এরপরে কিন্তু তোমাদের কি রয়েছে, সামন রয়েছে। সুতরাং এখানে যেহেতু সামন রয়েছে, সুতরাং আমাদের বুঝতে হবে যে বাক্যটি এখান থেকে শেষ, ঠিক আছে। সুতরাং আমাদের এখানে দেখতে হবে যে বাক্যের শুরুতে কোনো সাহায্যকারী ভাব কিংবা ডাব্লিউএইচ কোশ্চেন আছে কিনা। যেহেতু ডাব্লিউএইচ কোশ্চেন নেই এবং সাহায্যকারী ভার্বও নেই, সুতরাং আমাদেরকে বাক্যটি শেষে ফুল স্টপ বসাতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে ফুল স্টপ বসিয়ে দিলাম। এরপর যেহেতু এখানে বাক্যটি শুরু, সুতরাং আমাদেরকে প্রথম অক্ষরটি অবশ্যই বড় হাতের করে দিতে হবে। সামওয়ান ডাইস মেনি টাইমস বিফোর ডেথ, শেষে একটা ফুল স্টপ বসে দেব, আমাদের অ্যান্সারটি কি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে এখন এর বাংলা অর্থটা করে দিচ্ছি। যেমন ডেথ ইজ ইনভাইটেবল, এর মানে হচ্ছে মৃত্যু অনিবার্য। এভরিবডি নোস ইট, এটা সবাই জানে। ইট এভরিবডি ফরগেট ইট ফর দ্য নেসেসিটি অফ লাইফ, তবুও জীবনের প্রয়োজনে সবাই এটি ভুলে যায়। এরপর এগেইন সামওয়ান বিকাম ইমমর্টাল বাই ওয়েলকামিং দ্য ডেথ উইথ স্মাইলিং ফেস, তার মানে হচ্ছে যে আবার কেউ মৃত্যুকে হাসি মুখে বরণ করে অমর হয়ে যায়। তার মানে যে অনেক আছে যে মৃত্যুকেও হাসি মুখে বরণ করে অমর হয়ে যায়। সামওয়ান ডাইস মেনি টাইমস বিফোর ডেথ, ঠিক আছে, কেউ মৃত্যুর আগে বহুবার মরে, এটি বলতেছে যে সামওয়ান ডাইস মেনি টাইমস বিফোর ডেথ, কেউ মৃত্যুর আগে বহুবার মরে। এরপরে আমরা 2 নম্বরে যে এখানে যে ট্রান্সলেশন দিয়েছি এটি আমরা এখন করব। এটি হচ্ছে ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 সালে এসেছিল। এখন আমরা 2 নম্বরে যে এক্সাম্পলটা এটি করতেছি এবং এটির অ্যান্সার বলার চেষ্টা করব। 2 নম্বর এই এক্সাম্পলটা এসেছিল ডিগ্রি বোর্ড কোশ্চেন 2009 সালে। তো আমরা শুরুতে এখানে দেখব যে মাই নেম ইজ এ সালমা আলম, ঠিক আছে। তাহলে এখন দেখো বাক্যের শুরুতে এমটা কিন্তু বড় হাতেরই দেওয়া আছে, সুতরাং আর এটা কিছু কারেকশন করার দরকার নেই। এরপর দেখো আমি বলেছি কোন ব্যক্তির নাম হলে অবশ্যই ব্যক্তির নামটাকেই বড় হাতের হয়, ঠিক আছে। তো এখানে এসটা বড় হাতের করতে হবে এবং এটা বড় হাতের করতে হবে। এখন আমরা দেখব যে বাক্যটি কোথায় শেষ হবে। তো দেখো এখানে আই এবং ওয়াজ রয়েছে, তার মানে আমরা নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব পেয়েছি, সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটি এখান থেকে শেষ। তো এখন আমরা দেখব যে এখানে ডাব্লিউএইচ কোশ্চেন কিংবা সরাসরি ভার্ব আছে কিনা। তো নাই যেহেতু, সুতরাং আমাদেরকে সালমা আলমের পরে কি এখানে ফুল স্টপ বসাতে হবে। এরপর যেহেতু এখান থেকে সেন্টেন্সটি শুরু, সুতরাং আমাদেরকে এখানে আইটা অবশ্যই আমাদেরকে বড় হাতে বা ক্যাপিটাল লেটার করতে হবে। এখানে আই ওয়াজ বর্ন ইন ঢাকা, ঠিক আছে, আই ওয়াজ বর্ন ইন ঢাকা। তার মানে আমি বলছি যে যদি কোনো স্থান বা জায়গার নাম হয়, অবশ্যই জায়গা বা স্থানের নামের পরে মানে প্রথম অক্ষরটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার হয়। তো ডিটা অবশ্যই বড় হাতের হবে। আর এখানে দেখো আমরা একটা নতুন সাবজেক্ট এবং নতুন ভার্ব পেয়েছি, সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে এই বাক্যটি এখানে শেষ আর এখানে ফুল স্টপ বসবে, ঠিক আছে। আবার আমরা আইটা বড় হাতের করে দেব,
এটা আমরা আবার বড় হাতের করে দিলাম। এরপর আই ওয়াজ এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, ইউনিভার্সিটির ইউটা অবশ্যই তোমাদেরকে বড় হাতের করে দিতে হবে, কারণ ইউনিভার্সিটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়। আমি বলেছি যে কোনো বিশ্ববিদ্যালয় হলে অবশ্যই তোমাদেরকে বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এরপরে দেখো আমরা একটা আই, এখানে একটা কি সাবজেক্ট পেয়েছি, সুতরাং আমাদেরকে এখানে বাক্যটি শেষ হিসেবে গণ্য করতে হবে। এখানে বলা হচ্ছে আই লাভ মাই কান্ট্রি মোস্ট। এরপরে দেখো ইট ইজ বিউটিফুল কান্ট্রি, তার মানে এখানে একটা নতুন সাবজেক্ট, নতুন ভার্ব আমরা পেয়েছি, সুতরাং আমাদেরকে মোস্ট এর পরে ফুল স্টপ বসাতে হবে, কেননা এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর অবশ্যই প্রথম অক্ষরটি আমাদের আইটা বড় হাতের করে দিতে হবে, তো আমরা এটা বড় হাতের করে দিলাম, ইট ইজ বিউটিফুল কান্ট্রি। ঠিক আছে, তো এর শেষে আমরা ফুল স্টপ বসাবো, কেননা এটি অ্যাসার্টিভ, সুতরাং ফুল স্টপ বসিয়ে দিলাম। তো আমরা যদি এর অর্থ করি, দেখো মাই নেম ইজ সালমা আলম, আমার নাম সালমা আলম। আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি। আই ওয়াজ এডুকেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি পড়ালেখা করেছি। আই লাভ মাই কান্ট্রি মোস্ট, আমার দেশকে আমি সবচেয়ে ভালোবাসি। ইট ইজ বিউটিফুল কান্ট্রি, এটি একটি সুন্দর দেশ। ঠিক আছে, তাহলে এখন অর্থটা কত সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরটা দেখো, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2010 সালে এটি এসেছিল। আমরা এটির এখন সমাধান করব এবং অ্যান্সার করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইটস গিফটস অফ নেচার। দেখো এখানে ওয়ান রয়েছে, আর ওয়ান হচ্ছে একটা সাবজেক্ট। যেহেতু আমরা একটা নতুন সাবজেক্ট পেয়েছি, সুতরাং আমাদের বুঝতে হবে যে এখান থেকে বাক্যটি শেষ। তো অবশ্যই এখানে বাংলাদেশের প্রথমে বিটা আমাদেরকে বড় হাতের করে দিতে হবে। এরপর আমাদেরকে এখানে ফুল স্টপ বসাতে হবে, যেহেতু বাক্যটি আমাদের অ্যাসার্টিভ। এরপর এখানে যে আমরা নতুন সাবজেক্টটি পেলাম, নতুন সাবজেক্টের প্রথম অক্ষরটা বড় হাতের করে দিতে হবে। অফ দ্য লার্জেস্ট সি বিচ অফ কক্সবাজারের সিটা বড় হাতের করে দিতে হবে এবং বাজারের বিটা বড় হাতের করে দিতে হবে। And another is the সুন্দরবন। দেখো সুন্দরবন একটা জায়গার নাম, আর এখানে সুন্দরবনের এসটা বড় হাতের করে দিতে হবে। আর যেহেতু এখানে বাঘ রয়েছে, আমাদের এখানে বুঝতে হবে যে এখানে কি বাক্যটি শেষ। এখানে আমরা ফুল স্টপ বসিয়ে দিলাম, কেননা এটি হচ্ছে অ্যাসার্টিভ বা হাবোধক। বাট টু বি ট্রু, এখানে আমরা কমা বসাবো। ঠিক আছে, আর বাটের যদি এখানে বিটা অবশ্যই বড় হাতের করে দিতে হবে। দ্য ইম্পর্টেন্ট অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের এসটা আমাদেরকে বড় হাতের করে দিতে হবে। ওয়ান আওয়ার লাইফ, দ্য মুড দ্য অফ দ্য কি বিচ। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে, আমি যদি এর অর্থ করি, দেখো যে এখানে বলতেছে যে বাংলাদেশ ইজ ফেমাস ফর টু অফ ইটস গিফটস অফ নেচার। বাংলাদেশ প্রাকৃতিক দুটি উপায়ের জন্য বিখ্যাত। ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচ অফ কক্সবাজার অ্যান্ড অ্যানাদার ইজ দ্য সুন্দরবনস। তাহলে এখানে বলতেছে যে একটি হলো সমুদ্র সৈকত, দীর্ঘতম সমুদ্র বন্দর, ও অপরটি হলো সুন্দরবন। বাট টু বি ট্রু, কিন্তু সত্য বলতে কি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য সুন্দরবন আর লাইফ দ্য মোর দ্যাট অফ দ্য বিচ। তার মানে এখানে বলতেছে যে আমাদের জীবনে সুন্দরবনের প্রভাব সমুদ্র বন্দরের থেকেও বেশি। এখানে 4 নম্বরটা বলছে থমাস এস্টিন এলিয়ট। এই যে এলিয়ট, এটা হচ্ছে একটা কি ব্যক্তির নাম, আর তোমরা মনে রাখবা ব্যক্তির নামের অক্ষরটি করে কি বড় হাতের বা স্মল লেটার হয়। ঠিক আছে, এখানে টিটা বড় হাতের হবে, এখানে এসটা বড় হাতের হবে, এখানে ইটা বড় হাতের হবে।
was born on September 6। এই যে আমি বলেছি যে দিন তারিখ মাস অর্থাৎ তারিখকে পৃথক করার জন্য অবশ্যই আমাদের কমা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এসটি অর্থাৎ সেন্ট লুইস, এটি যেহেতু একটা জায়গার নাম, অবশ্যই আমাদের এসটা বড় হাতের করে দিতে হবে আর এলটা বড় হাতের করে দিতে হবে। ঠিক আছে, সেন্ট লুইস মিসুরি, যেহেতু এখানে আফটার রয়েছে সুতরাং আমাদের বুঝতে হবে যে বাক্যটি এখান থেকে শেষ। আর আফটারের প্রথম অক্ষরটা অবশ্যই আমাদেরকে বড় হাতের করে দিতে হবে। ঠিক আছে, আফটার স্টার্টিং অ্যাট হার্ভার্ড অ্যান্ড সোবর্ন হি এমিগ্রেট ইংল্যান্ড 1914। এখানে হার্ভার্ড হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের নাম, এসটা আমাদের বড় হাতের করে দিতে হবে এবং সোবর্নের এসটাও বড় হাতের করে দিতে হবে। ঠিক আছে, আর যেহেতু আমরা এখানে একটা নতুন সাবজেক্ট পেয়েছি সুতরাং আমাদের এখান থেকে কমা বসাতে হবে, কারণ এখানে বাক্যটি শেষ, এরপর বাক্যটি শুরু হবে হি, এটা অবশ্যই আমাদের বড় হাতের করে দিতে হবে ইসটা, হি এমিগ্রেট টু ইংল্যান্ড, এরপর আমাদের কমা বসাতে হবে। এই হচ্ছে বিষয়। এর অর্থ হচ্ছে যে থমাস এস্টিন্স ইলোট ওয়াজ বর্ন অন সেপ্টেম্বর 26, 1888 ইন সেন্ট লুইস মিসুরি। তার মানে কি, টমাস এস্টিন এলোট 1888 সালে 26শে সেপ্টেম্বর কি সেন্ট লুইস মিসুরে জন্মগ্রহণ করেছে। এরপর তিনি হার্ভার্ড এবং কি সোরবনে শিক্ষা লাভ করেছে। এরপর সে 1914 সালে আবার ইংল্যান্ডে চলে গিয়েছে। এই হচ্ছে বিষয়। তো আশা করি এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো ঘরে বসে, ঠিক আছে, বুঝে বুঝে, তাহলে তোমাদের তোমাদের কিন্তু এই ক্যাটাগরিতে তোমাদের ডিগ্রিতে মূলত পাঞ্চুয়েশন আসবে। তোমরা যদি এইভাবে করো তাহলে তোমাদের এই 4 মার্কে কোনো প্রকার সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।